গানের লিরিক্সটা শুনুন। পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। বেশ, তাহলে আজকে আমাদের যেটা পাঠ্য অর্থাৎ আওয়ার ক্যাসিউরিনা ট্রি, এই পোয়েমটা বা এই কবিতাটা আমরা আজকে পাঠ করব, রিটেন বাই তরু দত্ত। এবার তরু দত্ত একজন ইন্ডিয়ান পোয়েট ছিলেন, নাম শুনে নিশ্চয় বুঝতে পারছো, এবং আরো বলা যেতে পারে পার্টিকুলারলি বললে শুধু ইন্ডিয়ান না, তিনি বাঙালি ছিলেন। অর্থাৎ আমরাও বাঙালি, আমাদেরই বাঙালির একজন অন্যতম সদস্য তরু দত্ত, তারই লেখা একটা কবিতা আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সিলেবাসে পড়ব। এবার কবিতার নাম যেটা রয়েছে আওয়ার ক্যাসিউরিনা ট্রি, এই ক্যাসিউরিনা ট্রিটা কি বা কি গাছ, কোন ধরনের গাছ? এই গাছ কিন্তু আমরা হামেশাই দেখেছি, আমরা বিভিন্ন এলাকাতে, আমাদের এলাকাতে দেখেছি, যাকে তোমরা বাংলায় বলো কি গাছ না ঝাউ গাছ, ঝাউ। ঠিক আছে, অনেকে দেখবে বলে ঝাউ বা বিলাতি ঝাউ বলে থাকে। নর্মালি সমুদ্র তটবর্তী এলাকাতে অনেক বেশি পরিমাণে দেখা যায় এই ঝাউ গাছটা। ঠিক আছে, তবে নর্মাল সমতল ভূমিতেও দেখা যেতে পারে, অন্যান্য অর্থাৎ সমুদ্র তট ছাড়াও কিন্তু দেখা যেতে পারে। তাহলে কবিতাটা কি নিয়ে হচ্ছে? ক্যাসিউরিনা ট্রি অর্থাৎ একটা ঝাউ গাছকে নিয়ে। আমাদের মনে হতে গাছকে নিয়ে কি এমন কবিতা হতে পারে, বাট এখানে গাছটা কিন্তু রাদার গাছের থেকেও বেশি একটা বড় ভূমিকা পালন করছে অ্যাজ আ হিউম্যান বিং, মানুষ হিসাবে। কিভাবে গাছের মধ্যে মনুষ্যত্ব আরোপ হচ্ছে সেটা আমরা দেখব। তা আশা করি আমার এই কথা থেকে তোমরা অলরেডি একটা আইডিয়া পাচ্ছো যে এখানে ক্যাসিউরিনা ট্রির ওপর পার্সনিফিকেশন আরোপ করা হয়েছে, কারণ তাকে মনুষ্য বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে, তার মধ্যে মানুষের বৈশিষ্ট্যকে খোঁজা হয়েছে। তাহলে এখানে গোটা কবিতায় ক্যাসিউরিনা ট্রিটা কিন্তু পার্সনিফাইড হয়েছে, এটা আমরা দেখতে পাই। এবার একটু কবির সম্বন্ধে জেনে নিই, কারণ কবিকে না জানলে এই কবিতার প্লটটা আমরা রিলেট করতে পারবো না। এই কবিতাটা বেসিক্যালি কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। ঠিক আছে, আমি এই কয়েকটা কথা বলবো, এগুলো একটু নোট ডাউন করে নেবে। কবিতাটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এটা কবির জীবনের গল্প বলবে। কবির জীবনেও ঠিক এই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছিলেন কবি, তাই তিনি আমাদের সামনে এই কবিতার মধ্য দিয়ে তারই জীবনের একটা গল্প আমাদের কাছে তুলে ধরছেন। কবিতাটা পাবলিশ হয়েছিল কত সালে? 1882, 1882। এটাকে নিয়ে একটু মতভেদ আছে, কোথাও কোথাও 1881ও বলে, তবে তোমরা 1882টাই লিখে রাখবে। 1882 এই সালে পাবলিশ হয়েছিল। পাবলিশ হয়েছিল কোথায়? আমাদের তরু দত্তের লেখা কতগুলো কবিতার কালেকশনে পাবলিশ হয়েছিল, যে কালেকশনটার নাম ছিল অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, এই যে বই, যে বইটা ছিল দ্য কালেকশন অফ পোয়েট্রি, এটাতে 1882 সালে প্রকাশিত হয়। আমরা সম্ভবত ক্লাস 7, আমার যেটুকু মনে পড়ছে, একটা লেখিকার নাম কিন্তু তোমরা পড়েছিলে, অ্যানি ফ্রাঙ্ক বলে, যার মাই ডায়েরি বলে একটা অসম্ভব যুগান্তরকারী একটি বই রয়েছে বা গ্রন্থ রয়েছে। তোমরা নিশ্চয়ই হয়তো শুনেছো যে অ্যানি ফ্রাঙ্কের এই বইটা যখন পাবলিশ হয়েছিল তিনি কিন্তু বেঁচে ছিলেন না। অ্যানি ফ্রাঙ্ক মারা যাবার পর তার পিতা বা তার বাবা, ফাদার, অ্যানি ফ্রাঙ্কের ডায়েরিতে লেখা বিভিন্ন গল্পগুলোকে, মানে নিত্যদিনের কাহিনীগুলোকে কালেকটিভলি বই আকারে পাবলিশ করেছিলেন এবং তার নাম হয়েছিল মাই ডায়েরি বলে। একইভাবে তরু দত্ত মারা যাবার পর তরু দত্তের বাবা তরু দত্তের লেখা কবিতাগুলোকে একত্রিতভাবে পাবলিশ করেছিলেন এবং ওই বইটারই নাম ছিল অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এই বইটারই অন্তর্গত আমাদের পাঠ্য আজকের কবিতা আওয়ার ক্যাসিউরিনা ট্রি। এটা কিন্তু তরু দত্তের বাবা পাবলিশ করিয়েছিলেন। এবার তাহলে তরু দত্তের বাবাকে পাবলিশ কেন করতে হলো? তরু দত্ত কেন পাবলিশ করতে পারলেন না? যারা ইংরেজি সাহিত্যের একটু খবর রাখো তারা নিশ্চয়ই জন কিটসের নাম শুনে থাকবে।
জন কিটস ছিলেন এইরকমই একজন তরুণ কবি যিনি খুব অল্প বয়সে মারা গেছিলেন, এবং তার মারা যাবার কারণ ছিল টিবি বা টিউবারকিউলোসিস, যেটাকে আমরা বলি বাংলায় যক্ষা রোগ। মাত্র 26 বছর, 25-26 এরকম একটা বয়সে মারা যাচ্ছেন কিন্তু জন কিটস টিবি রোগে আক্রান্ত হয়ে। কারণ তৎকালীন দিনে টিবি রোগের সেইভাবে তেমন কোনো উল্লেখযোগ্য চিকিৎসা ছিল না। এখন যক্ষা রোগ প্রায় অবলুপ্তির পথে চলে গেছে, যদিও আছে, প্রায় অবলুপ্তির পথে আমরা বলতে পারি। তবে এই একই ঘটনা ঘটেছিল আমাদের তরু দত্তের সঙ্গে। তরু দত্ত মারা গিয়েছিলেন টিবিতে আক্রান্ত হয়ে। জন কিটস 26 বছর বয়সে মারা গেছেন, কিন্তু তরু দত্ত মারা গেছেন মাত্র 21 বছর বয়সে। এইবার তাহলে চলো আমরা আস্তে আস্তে কবি পরিচিতি ঢুকে গেছি, তখন কবির সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তরু দত্তের ছবি তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কি লেখা আছে? তরু দত্তের জন্ম মার্চ 4, 1856, 1856 সালে জন্ম তার। মারা গেছেন কত সালে? 1877 সালে আগস্টের 30 তারিখ। মাত্র 21 বছর বয়স, তোমরা যদি হিসাব করো দেখতে পাবে। তরু দত্তের এই মাত্র 21 বছর বয়সে তার অসাধারণ কিছু কোয়ালিটি ছিল। তিনি যেমন কবিতা লিখতে পারতেন, তেমনি খুব ভালো ট্রান্সলেটরও ছিলেন। মাত্র এই 21 বছর বয়সে 4টে ভাষা তিনি ট্রান্সলেট করতে পারতেন। বাঙালি ছিলেন, বাংলা তো জানতেনই, ইংলিশ জানতেন, সংস্কৃত জানতেন, ফ্রেঞ্চ জানতেন, এবং তিনি বহু ফ্রেঞ্চ কবিতা বা বহু ফ্রেঞ্চ গল্প কিন্তু ট্রান্সলেট করেছেন। এই নিয়ে তার বিভিন্ন বইও আছে, তোমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও একটু কি কি বই আছে। তবে জেনে রাখো তিনি কিন্তু খুব ভালো ট্রান্সলেটরও ছিলেন। এরপরে দেখো কি বলা হচ্ছে, তরু দত্তের ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে কিন্তু আমাদের একটু জানতে হবে। তরু দত্তর এক ভাই এবং এক বোন ছিল। ভাইয়ের নাম ছিল আবজু বা আজ্জু বলতে পারো, আবার বোনের নাম ছিল অরু। তার নাম তরু, বোনের নাম, বোন নয় অ্যাকচুয়ালি দিদি আর কি, তো দিদির নাম ছিল অরু। তরু দত্তের লাইফটা একদম অলমোস্ট সিমিলার টু জন কিটস। জন কিটসেরও ভাই, দুই ভাই ছিল যারা খুব অল্প বয়সে মারা গেছিল এবং যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এবার তরু দত্তের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখো, 1865 সালে তার ভাই মারা যাচ্ছে, যার নাম ছিল আজ্জু, এবং তার সিস্টার অরু, সেও মারা যাচ্ছে দেখো 1874 সালে, এবং সেও মারা যাচ্ছে টিবি রোগে আক্রান্ত হয়ে। জন কিটসের লাইফটাও ঠিক এরকম ছিল। জন কিটসের ভাই বোনেরাও খুব দ্রুত মারা গেছিল টিবি রোগে আক্রান্ত হয়ে। তরু দত্তের ভাই এবং বোনও মারা গেছিল খুব অল্প বয়সে। তাই তরু দত্ত এই ভাই এবং বোনের প্রতি তার একটা অসম্ভব টান ছিল, আকর্ষণ ছিল, যেমনটা আমাদের প্রত্যেকেরই থাকে। এটা নতুন কোনো ব্যাপার নয়, ভাই বোনদের প্রতি ভাই ভাই টান থাকবে, একটা তো স্বাভাবিক ব্যাপার। তিনি তার ভাই এবং বোনকে অসম্ভব ভালোবাসতেন। এবং জেনে রেখো, যে কবিতা তোমরা পড়তে চলেছ, এই কবিতা সেই ভাই এবং বোনের স্মৃতির উদ্দেশ্যে লেখা কবিতা। তরু দত্তের ছোটবেলার স্মৃতি বিজড়িত কবিতা হচ্ছে আজকের আমাদের পাঠ্য আওয়ার ক্যাসিউরিনা ট্রি। আওয়ার ক্যাসিউরিনা ট্রি আমাদেরকেও ফিরিয়ে নিয়ে যাবে আমাদের শৈশবে। ফেলে আসা দিনগুলো হয়তোবা মনে পড়ে যাবে আমাদের। হ্যাঁ, আমাদের জীবনে হয়তোবা এমন কোনো ট্র্যাজিক ঘটনা ঘটেনি তরু দত্তের জীবনের মতো, কিন্তু কোথাও কোথাও যেন মাঝের মধ্যে আমরা হারিয়ে যাব শৈশবের দিনগুলোতে। তরু দত্ত গোটা কবিতা জুড়ে তার শৈশবের সেই হাসি খুশি দিনগুলোর কথার স্মৃতিচারণ করেছেন, এবং এই স্মৃতিচারণের জন্য আশ্রয় নিয়েছেন কার? ক্যাসিউরিনা ট্রি। বেছে বেছে তিনি কেন ক্যাসিউরিনা ট্রি কি বেছে নিলেন? কারণ তরু দত্ত কলকাতার যে বাড়িতে থাকতেন, তাদের সেই বাড়িতেই একটা ক্যাসিউরিনা ট্রি বা ঝাউ গাছ ছিল, এবং এই ঝাউ গাছের তলাতেই তরু, অরু এবং আবজু এরা তিনজনা মিলে খেলাধুলা করত। অনেক স্মৃতি বিজড়িত দিন কেটেছে এই ক্যাসিউরিনা ট্রির নিচে। তাই সেই ক্যাসিউরিনা ট্রিকে স্মরণ করে এই কবিতা লিখছেন আমাদের আজকের কবি তরু দত্ত বা লেখিকা তরু দত্ত। এইবার আমরা আস্তে আস্তে কি করব, চলে আসবো আমাদের টেক্সটে। ঠিক আছে, প্রত্যেকে বইটা খুলে রাখবো। আমরা প্রত্যেকটা স্ট্যান্ডার ধরে ধরে আমি পড়িয়ে দেবো, এবং প্রত্যেকটা স্ট্যান্ডার কি থিম সেটাও আমি বলবো, এবং আমি যখন থিমটা একটা করে স্ট্যান্ডার পড়ানো হয়ে যাবে তারপর বলবো, সেটা নোট ডাউন করে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন স্ট্যান্ডার আমাদের কি থিম দিল।
প্রথম লাইনে কি বলা হচ্ছে দেখো, লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। একটা বিশাল বড় সাপের মতো, পাইথন মানে ভালো বাংলায় বলা হয় তাকে ময়াল সাপ, তোমরা অজগর ধরি বলো, একটা বিশাল বড় অজগর সাপের মতো কিছু একটা জিনিসের কথা কবি বলছেন, যেটা কি করেছে, উইন্ডিং, উইন্ডিং মানে পাক খেয়ে খেয়ে উঠে গেছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড। এই যে পাক খেয়ে খেয়ে যে জিনিসটা উঠে গেছে অজগর সাপের মতো, সেটা কি, সেটা অ্যাকচুয়ালি লতা পাতা। দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দেখো একদিকে অজগর সাপ গাছে জড়িয়ে রয়েছে, আরেকদিকে দেখো লতা পাতা রয়েছে। তার মানে এখানে কবি বোঝাতে চাইলেন ওই যে ক্যাসিউরিনা ট্রিটার কথা কবি বলছেন, সেই ক্যাসিউরিনা ট্রিকে ঘিরে ধরে লতা পাতা অজগর সাপের মতো পাক খেয়ে খেয়ে ওপর দিকে উঠে গেছে। the rugged trunk indented deep with scars। এবং যে গাছটা ধরে এই লতা পাতাগুলো উঠে গেছে সেই গাছটা কেমন, রাগেড, রাগেড মানে অমসৃণ, অর্থাৎ আমরা জানি আমাদের মানুষের মতো তো গাছের ছাল মসৃণ হবে না, সেটা অমসৃণ হবে। তাহলে সেই গাছের ছালটা অমসৃণ বা ট্রাঙ্ক অর্থাৎ গুঁড়িটা অমসৃণ। ইনডেন্টেড, ইনডেন্টেড মানে যার মধ্যে ডেন্ট রয়েছে, ডেন্ট মানে ক্ষত বা খাঁজ রয়েছে, কারণ একটা বড় বৃক্ষ জাতীয় গাছে বিভিন্ন জায়গায় খানাখন্দ বা খাঁজ থাকে। তাহলে সেই খানাখন্দময় বা খাঁজময় অমসৃণ ছালযুক্ত গাছটাকে জড়িয়ে ধরে উঠে গেছে উপরের দিকে অজগর সাপের মতো লতা পাতা, আপ টু ইটস ভেরি সামিট। এবং এই লতা পাতাগুলো কতদূর উঠে গেছে, আপ টু ইটস ভেরি সামিট, সামিট মানে চূড়া, এর একেবারে টপ পর্যন্ত যাকে বলা যেতে পারে, চূড়া পর্যন্ত। নিয়ার দ্য স্টার্স, তারাদের কাছে। দেখো এই যে নিয়ার দ্য স্টার্স, তারাদের কাছে, বাস্তবে তো কখনোই সম্ভব নয়। একটা গাছ তারাদের সমান উঁচু হতে পারে, এটা তো হতেই পারে না, হ্যাঁ, বা লতা পাতা তারাদের সমান উঠে যেতে পারে, এটা হতেও পারে না। তো তোমরা এই ক্লাস 11-এ পড়েছিলে ওয়াটসওয়ার্থের কবিতায়, সেখানে দেখেছিলে যে কবি বলছেন যে পৃথিবীর এর থেকে সুন্দর কিছু দেখানোর নাই, আর তার মানে ওটা কবি বাড়িয়ে বাড়িয়ে বলছিলেন, এক্সাজারেশন করছিলেন, হাইপারবোল। সুতরাং এটাও কিন্তু একটা হাইপারবোলের ইউজ হলো এখানে। বাস্তবে এটা কখনোই সম্ভব নয়, আকাশকে বা তারাকে ছুঁয়ে যেতে পারে না গাছ বা লতা, এটা বাড়িয়ে বলা। আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই যে গাছটার হাইট এটা অত্যন্ত বেশি ছিল, সেটা বোঝানোর জন্য কবি একটু বাড়িয়ে বললেন। সুতরাং ইটস অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। এরপর কি বলছে দেখো, আ ক্রিপার ক্লাইম্বস। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি অজগর সাপের মধ্যে উঠে গেছে কি, আ ক্রিপার, ক্রিপার মানে লতা। তাহলে এই লাইনে এসে কবি ক্লিয়ার করলেন ওই যে অজগর সাপের মধ্যে জিনিসটা উঠে গেছে সেটা অ্যাকচুয়ালি লতা। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, তাহলে যে লতা গাছটা উঠে গেছে যার এমব্রেস বা আলিঙ্গনে বাউন্ড বা বেঁধে ফেলেছে, অর্থাৎ যে লতা পাতাটা তার আলিঙ্গন দ্বারা বেঁধে ফেলেছে কাকে, আমাদের ওই ক্যাসিউরিনা ট্রিকে। নো আদার ট্রি কুড লিভ, এই গাছটাকে যেভাবে লতা পাতাগুলো পুরো মানে কি বলবো একদম চেপে বেঁধে ফেলেছে, সেটা যদি অন্য কোনো গাছ হতো তাহলে সেটা আর বাঁচতে পারতো না। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্ফস অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার অল বোজ অ্যামং। কিন্তু আমাদের এই ক্যাসিউরিনা ট্রি সে কি করছে, গ্যালান্টলি অর্থাৎ সাহসিকতার সঙ্গে এই জায়েন্ট, এই ক্যাসিউরিনা ট্রিকে জায়েন্ট বলা হয়েছে বা দৈত্য বলা হয়েছে। কেন দৈত্য বলা হয়েছে, কারণ একটা কিন্তু কবি বলেছেন এটা বিশাল বড় হাইটের গাছ বা বিশাল উচ্চতার গাছ। তাহলে এই দৈত্যাকার গাছটা কিন্তু যেখানে অন্য কোনো গাছ হলে বাঁচতে পারতো না, সে সাহসিকতার সঙ্গে বেঁচে আছে। এবং এই লতা পাতাগুলোকে সে পরিধান করেছে অ্যাজ আ স্কার্ফ। স্কার্ফ মানে আমরা সবাই জানি ওই যে কাইন্ড অফ ওড়না বা চাদর বলতে পারো। তাহলে গাছটা যেন চাদরের মতোই লতা পাতাগুলোকে গ্রহণ করে নিয়েছে, এই গাছটা হার মানে নাই। এবং কি দেখা যাচ্ছে, অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং এই গাছটার ওপর ফুল ঝুলছে, ফুলগুলো ঝুলছে, অর্থাৎ গাছটা মরে যায়নি, বরং সমস্ত প্রেসারকে সহ্য করে, সমস্ত যন্ত্রণাকে সহ্য করে সেই গাছটা প্রস্ফুটিত হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি কবি নিজের লাইফটাকে প্রেজেন্ট করছেন। এখানে ক্যাসিউরিনা ট্রির জায়গায় কবি নিজেকে ভাবছেন। কবির জীবনেও কিন্তু বাস্তবে আমরা কবি পরিচিতি যখন পড়লাম দেখলাম
কবি অল্প বয়সে তার ভাই বোনদেরকে হারিয়েছেন। তাহলে সেই যে পরিবেশের যন্ত্রণা, সমস্ত কিছু যন্ত্রণাকে সহ্য করেও কবি ঠিক ওই ক্যাসিউরিনা গাছটার মতো দাঁড়িয়ে আছেন এবং তার মধ্যেও সেই ফুল ফল ফলছে। অর্থাৎ কবি তার নিত্য নৈমিত্তিক কাজগুলোকে থামিয়ে রাখেননি। গাছটার যেমন নিত্য নৈমিত্তিক কাজ ফুল ফোটানো, ফল ধরানো, কবিও তাই করছেন ক্যাসিউরিনা ট্রিটার মতোই। ইন ক্রিমসন ক্লাস্টার, এবং ফুলগুলো কেমন বলা হয়েছে? ক্রিমসন, গাঢ় লাল বর্ণে, এবং সেগুলো কেমন ভাবে ঝুলছে? ক্লাস্টার, থোকায় থোকায়। অর্থাৎ এই ক্যাসিউরিনা ট্রিটাতে গাঢ় লাল বর্ণের ফুলগুলো থোকায় থোকায় ঝুলছে। অল দ্য বোউস অ্যামং, সমস্ত ডালপালাগুলিতে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বিজ, যেখানে সারা দিন গ্যাদার্ড অর্থাৎ জড়ো হয় বার্ডস অ্যান্ড বিজ, পাখিরা এবং মৌমাছিরা। কারণ আমরা জানি ফুলের মধু কালেক্ট করতে পাখিরা যেমন আসে, সঙ্গে সঙ্গে মৌমাছিরাও তো আসে। তো যেহেতু ফুল ফুটেছে, তাহলে সেই ফুলের আকর্ষণে পাখি, মৌমাছি অনেকেই আসছে। অ্যান্ড অফেন অ্যাট নাইটস, দেখো OFT প্রয়োগ করা আছে, যেটা হচ্ছে কি অফেন। অ্যান্ড অফেন অ্যাট নাইটস, এবং প্রায়শই রাত্রিতে দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটি ভরে ওঠে। কিসে ভরে ওঠে? দেখো পরের লাইনে কি বলা হচ্ছে? উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, একটা সুমিষ্ট সঙ্গীতের দ্বারা যেটা মনে হয় এর কোনো সমাপ্তি নেই। অর্থাৎ কবি বলছেন রাত্রিবেলায় কবি শুনতে পান এক সুমিষ্ট সঙ্গীত, এবং কবির মনে হয় এ সঙ্গীত যেন কোনো দিনও শেষ হবে না। সাং ডার্কলিং ফ্রম দ্য ট্রি হোয়াইল মেন রিপোজ, অন্ধকারে গান ভেসে আসে ওই গাছগুলো থেকে যখন মানুষেরা বিশ্রাম করে। রিপোজ মানে বিশ্রাম করা। তাহলে এই লাস্ট দুটো লাইন যদি একটু ডিটেলে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে কবি সেই টাইমটার কথা বলছেন যখন দুনিয়া ঘুমিয়ে আছে, বাট লক্ষ্য করো কবি জেগে আছেন। তার মানে কবি তার জীবনের দুঃখ দুর্দশার দ্বারা এতটাই আচ্ছন্ন হয়েছেন যে তার রাত্রির বিশ্রামটাও আজ উড়ে গেছে, রাত্রির ঘুম উড়ে গেছে। যেখানে গোটা দুনিয়া বিশ্রাম নিচ্ছে, গোটা দুনিয়া ঘুমিয়ে আছে, তখন কবি একা জেগে থেকে এই প্রকৃতির সুমিষ্ট গান শুনছে। এবং এই কবিতাটা যখন আমরা পড়ব, তখন একটা কাজ আমাদের সবসময় করতে হবে, একটা ইমেজ গঠন করতে হবে। এই পুরো কবিতাটা একটা অসম্ভব সুন্দর ইমেজের উপর দাঁড়িয়ে আছে। তোমরা যখন কবিতাটা শুনছো বা পড়ছো, সবসময় তোমাদের একটা চেষ্টা থাকবে ওই চিত্রগুলোকে নিজেদের চোখের সামনে কল্পনা করা, ভাবা যে কবির জায়গায় তোমরা রয়েছো। তাহলে রিলেট করতে পারবে কবির যে কল্পনা, সেটার সঙ্গে তোমাদের কল্পনাটা কিন্তু মিশে যাবে। কারণ এই কবিতাটা একটা পুরো ইমাজিনেটিভ পোয়েম, ইমেজারির মাধ্যমে বা ইমেজের মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন কবি। তাহলে এই এত দূর পর্যন্ত তোমাদের ফার্স্ট স্ট্যান্জা, তোমাদের বইটা যদি লক্ষ্য করো সেভাবে স্ট্যান্জা আলাদা করা নেই। টোটাল 5টা স্ট্যান্জা আছে এবং প্রত্যেকটা স্ট্যান্জায় কিন্তু 11টা করে লাইন আছে। ওকে, আচ্ছা, এবং স্ট্যান্জা করার একটু বিভাগ রয়েছে। প্রথমে 8টা লাইন একটা রাইম স্কিমে চলছে, তারপরে 3টে লাইন একসাথে, অর্থাৎ প্রথমটা অক্টেভ, তারপরে টার্সেট, ঠিক আছে, যাকে বলা হচ্ছে। তাহলে এই অক্টেভ আর টার্সেটে বিভক্ত কিন্তু প্রত্যেকটা স্ট্যান্জা। দেখো আমাদের অতটা ডিটেলসের দরকার নেই, তোমরা শুধু জেনে রাখো 11টা করে লাইন নিয়ে একটা স্ট্যান্জা, প্রতি 11টা লাইনে একটা করে স্ট্যান্জা তোমাদের হবে। এইবার আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি কিন্তু কবিতাটার রাইম স্কিম এখনো বলিনি। কেন বলিনি? কারণ কবিতাটা প্রথম স্ট্যান্জাটুকু অন্ততপক্ষে না পড়লে তোমরা রাইম স্কিমটা খুঁজে পাবে না। একটু লক্ষ্য করো, প্রথমে দেখো শেষ হচ্ছে রাউন্ড, ওই রাউন্ডের সঙ্গে মিল পাবে দেখো একেবারে 4 নম্বর লাইনে আছে দেখো বাউন্ড। তাহলে 1 নম্বর এবং 4 নম্বরটা হচ্ছে কি এ এ, একটু পাশে লিখে নেবে। 1 নম্বর লাইনে এ লেখো, 4 নম্বর লাইনে এ লেখো। এবার 2 নম্বর লাইনটা দেখো স্কার্স, আর 3 নম্বর লাইনটা দেখো স্টার্স। তাহলে স্কার্স আর স্টার্স মিল রয়েছে, তাহলে ওই দুটো হচ্ছে বি বি। 2 নম্বর লাইনটা বি, 3 নম্বর লাইনটাও বি। এবার 5 নম্বর লাইনে আসি, দেখো রয়েছে গ্যালান্টলি, ওর সঙ্গে মিল পাবে দেখো তোমরা 6, 7, 8 নম্বর লাইনে গ্যালান্টলি আর বি, এই দুটোর মিল রয়েছে। তাহলে 6 নম্বরটা সি আর 8 নম্বরটা সি।
আবার দেখো 7 নম্বর লাইনটা রয়েছে হাং, সরি ওটা 6 নম্বর নয় তো, কত 5 নম্বর, সরি 5 নম্বরটা সি আর 8 নম্বরটা সি। 6 নম্বরে রয়েছে দেখো হাং আর 7 নম্বরে রয়েছে দেখো অ্যামাং, হাং আর অ্যামাং, তাহলে ওই দুটো হচ্ছে ডি ডি। তারপরে আবার লক্ষ্য করো 9 নম্বর লাইনে রয়েছে দেখো ওভারফ্লোজ, 10 নম্বর লাইনে রয়েছে দেখো ক্লোজ, 11 নম্বর লাইনে রয়েছে দেখো রিপোজ। তিনটি দেখো একই ছন্দ, তিনটি কি ছন্দ দেখো, ফ্লোজ, ক্লোজ, রিপোজ। তাহলে তিনটি হচ্ছে কি ই ই ই ই। তাহলে ওভারঅল ফার্স্ট স্ট্যান্ডার রাইম স্কিমটা কি দাঁড়ালো, এ বি বি এ, সি ডি ডি সি, তারপরে তিনটি ই। ওকে, তাহলে এইটা হচ্ছে রাইম স্কিম। প্রত্যেকটা স্ট্যান্ডাতে এই রাইম স্কিমটা রিপিট হবে, তবে লেটারগুলো পাল্টে পাল্টে যাবে, কারণ প্রথম স্ট্যান্ডার সঙ্গে সেকেন্ড স্ট্যান্ডার শব্দটা একই রকম থাকবে না। এরপরে রাইম স্কিম যখন হবে তখন কি হবে, ই পর্যন্ত করেছিলে, এরপরে এফ থেকে শুরু হবে, কিন্তু ছন্দের যে বিভাগটা সেটা একই থাকবে, অর্থাৎ এফ জি জি, এফ এইচ, তারপরে আবার আই আই, আবার হবে তোমার এইচ, তারপরে জে জে জে, এরকম করে পরের অক্ষরগুলোকে দেওয়া হবে। ঠিক আছে, যাই হোক আমাদের অতদূর যাওয়ার দরকার নেই, প্রথম স্ট্যান্ডার রাইম স্কিমটা মনে রাখলেই কাজ হবে, কারণ পরেরগুলো ঠিক এই ছন্দেই হবে, লেটারগুলো পাল্টে পাল্টে যাবে, এটাই হচ্ছে কথা। তাহলে রাইম স্কিমটাও পেয়ে গেলে এখান থেকে, এবং যেটা বললাম যে টোটাল 5টা স্ট্যান্ডা আছে, প্রত্যেকটা স্ট্যান্ডা 11টা করে লাইন, টোটাল 55টা লাইনের এই গোটা কবিতাটা। তাহলে এইবার এই প্রথম যে স্ট্যান্ডা পড়লাম সেই স্ট্যান্ডার থিমটা একটু লিখে নাও। এই স্ট্যান্ডায় কবি কোন থিমটার উপর ফোকাস করেছেন, গ্রাঞ্জার অ্যান্ড ভাইটালিটি। দেখো এখানে তোমাদের ওই গাছটার গ্রাঞ্জারাস সাইজটাকে দেখানো হয়েছে, এবং এর বেঁচে থাকার টেন্ডেন্সি বা লাইফে যে ভাইটালিটির পার্ট সেটাকে দেখানো হয়েছে, সেজন্য এটা এই ফার্স্ট স্ট্যান্ডার থিম হচ্ছে গ্রাঞ্জার অ্যান্ড ভাইটালিটি। এরপরে পার্টে স্ট্যান্ডার 2, when first my casement is wide open thrown। কবি বলছেন যখন আমার জানলাটা প্রথমবার খুলে যায়, বা অর্থাৎ সকালবেলায় যখন আমি প্রথমবার জানলাটা খুলি, at dawn, দেখো পরের লাইনই বলা আছে ভোরের বেলায়, my eyes delighted on it rest, আমার চোখ পুলকিত হয়ে বা আনন্দিত হয়ে আমার চোখের দৃষ্টি গিয়ে পড়ে ওটার উপরে, রেস্ট মানে ওর উপরে গিয়ে দৃষ্টিটা পড়ে, ওর উপর বলতে ক্যাসিউরিনা ট্রির উপর। Sometimes and most in winter on its crest, কখনো কখনো এবং শীতকালের বেশিরভাগ সময়টা এর ক্রেস্ট মানে হচ্ছে টপ অর্থাৎ চূড়া, এর চূড়াতে a grey baboon sits statue like alone, কখনো কখনো কিংবা শীতকালের অধিকাংশ সময়টাতে এই ক্যাসিউরিনা ট্রির চূড়াতে বসে থাকে একটা ধূসর বাবুন। বাবুন কি, এক প্রজাতির বানর, হ্যাঁ, এবং সেই বানর কি করে, গাছেতে এইভাবে বসে থাকে, এবং বসে থেকে কি করে দেখো, স্ট্যাচুর মতো বসে থাকে, ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যোদয় দেখে। হোয়াইল অন লোয়ার বোস, যখন নিচের ডালগুলোতে হিজ পিউনি অফস্প্রিংস লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, যখন নিচের ডালগুলোতে হিজ পিউনি অফস্প্রিং, পিউনি মানে হচ্ছে ছোট্ট ছোট্ট, তার ছোট্ট ছোট্ট অফস্প্রিং, আচ্ছা অফস্প্রিং কাদেরকে বলা হয়, উত্তরাধিকার অর্থাৎ সন্তানদেরকে বলা হয়, যখন নিচের ডালগুলোতে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বা সন্তানগুলো লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফায় এবং খেলা করে। তাহলে জাস্ট ইমাজিন দ্য সিন, কবি দেখছেন ভোরবেলায় নিজের ঘরের জানলাটা খুলছেন, জানলা খুলি তার নজর পড়ছে ক্যাসিউরিনা ট্রিটার উপর, তিনি দেখতে পাচ্ছেন সেই ক্যাসিউরিনা ট্রির একেবারে উচ্চতম ডালে বা একেবারে উপরের ডালে একটা বাবুন বসে রয়েছে বা একটা বানর বসে রয়েছে, যে কিনা বসে বসে এভাবে সূর্যোদয় দেখছে, অর্থাৎ সূর্য উদিত হতে দেখছে। তার মানে অ্যাকচুয়ালি দেখো এখানে কিন্তু কবি শুধুমাত্র বাবুন সূর্যোদয় দেখছে তা বোঝালো না, বাবুনের মাধ্যমে তিনি নিজেকেও বুঝিয়ে দিলেন তিনিও সূর্যোদয় দেখছেন, না হলে তিনি বললেন কি করে সেই সময় সূর্যোদয় হচ্ছে, তিনি বললেন কি করে বাবুনটা সানরাইজ দেখছে। তার মানে কবি বলছেন আমিও ওই বাবুনের সাথে একাত্ম হয়ে ওই সূর্যোদয় দেখছিলাম। যখন ওই গাছেরই নিচের ডালগুলোতে বাবুনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি করছিল,
লাফালাফি করছিল, খেলাধুলা করছিল। একটা ভিভিড ইমেজ তোমরা এখান থেকে পাচ্ছ। এরপর কি বলা হচ্ছে দেখে, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, এবং দূরে কিংবা কাছে কোকিল, কোকিল পাখি তো আমরা সবাই জানি, তারা কি করছে, হেইল দ্য ডে। হেইল মানে হচ্ছে সম্ভাষণ করা বা কাউকে সাদরে আমন্ত্রণ জানানো, যাকে আমরা বলি। তাহলে কোকিল তার সুমিষ্ট গান দিয়ে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে দিনটাকে, অর্থাৎ নতুন প্রভাতকে। and to their pastures went our sleepy cows, এবং তাদের pastures অর্থাৎ তৃণভূমিতে যাচ্ছে আমাদের স্লিপি কাউস। আচ্ছা, ওয়েন্ড মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে। স্লিপি কাউস মানে ঘুমন্ত গরুগুলো বা ঢুলতে থাকা গরুগুলো। কেন ঘুমন্ত বা ঢুলতে থাকা বলা হয়েছে? ওই যে সদ্য সকাল হয়েছে, আর প্রত্যন্ত গ্রাম বাংলার চিত্র এখানে ফুটে উঠছে। যেন কবি দেখছেন সকালবেলা ভোর হয়েছে, তখন গরুগুলো তাদের তৃণভূমির দিকে ওই ঘাস টাস খাবার জন্য চারণভূমির দিকে এগিয়ে যাচ্ছে, ঢুলতে ঢুলতে অর্থাৎ ঝিমুতে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ওই ছায়াতে, এবং ওই ছায়া, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই দ্যাট হোল ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো এনম্যাসড। এবার এই লাইনটা কি বলা হচ্ছে দেখো, তখন কবি নজর গিয়ে পড়ছে আর একটা দিকে। গরুগুলোকে দেখার পর কবি দেখছেন যে ওই গাছটির ছায়া পড়ছে কোথায়, অন দ্য ব্রড ট্যাঙ্ক। ব্রড মানে হচ্ছে প্রশস্ত বা চওড়া, ট্যাঙ্ক মানে এখানে কোনো জলাশয়কে বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে জলের ট্যাঙ্ক ভেবে নিও না, ট্যাঙ্ক মানে হচ্ছে জলাশয়। তাহলে কবির তখন নজর পড়ছে পাশে যে পুকুরটা রয়েছে বা জলাশয়টা রয়েছে, তার উপর ওই ক্যাসিউরিনা ট্রির একটা ছায়া পড়ছে। বাই দ্যাট হোর, আচ্ছা হোর মানে হচ্ছে প্রাচীন, হোর ট্রি অর্থাৎ ওই পুকুরের জলে বা জলাশয়ের জলে প্রাচীন গাছটার একটা বিউটিফুল অ্যান্ড ভাস্ট, অর্থাৎ একটা বড় এবং সুন্দর ছায়া পড়ছে। কারণ সূর্যোদয় হয়েছে, সূর্যটা দেখো ক্যাসিউরিনা ট্রির উল্টো দিকে রয়েছে, তার মানে নিশ্চয়ই পুকুরটা ক্যাসিউরিনা ট্রির পাশে অবস্থান করছে উল্টো দিকে, এবং সেই পুকুরের জলের ওপর হালকা ঢেউয়ের মাঝে ক্যাসিউরিনা ট্রির ছায়াটা পড়ছে। অপূর্ব সুন্দর দৃশ্য, একটা শীতের সকাল, ভাবো শুধু কত সুন্দর দৃশ্যটা। সেই ছায়াটা গিয়ে পড়ছে ওই জলাশয়ের উপর, এবং সেই ছায়াটা কেমন, খুব সুন্দর অ্যান্ড ভাস্ট, বিশাল বড়। এইবার দৃশ্যটা আরো বেশি ভিভিড হয়ে উঠবে কখন, দেখো এই যে দেখো একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এক্স্যাক্টলি এইরকম একটা ছবি, এবং সেই পুকুরটাতে কি রয়েছে, পুকুরটাতে রয়েছে দেখো দ্য ওয়াটার লিলি স্প্রিং। সেখানে শাপলা বা শালুক যাকে তোমরা বলে থাকো, সেই শালুক ফুটে আছে, লাইক স্নো এনম্যাসড, ঠিক যেন বরফ যেমন করে ঢেকে রাখে। কারণ ফুলগুলো তো সাদা, তো তারা এতটাই ঘনভাবে অবস্থান করছে পুকুরটার জলে, যেন দূর থেকে দেখে মনে হচ্ছে বরফ ওই পুকুরটার জলটাকে ঢেকে রেখেছে। এখানে ফুলগুলোকে কম্পেয়ার করা হয়েছে কিন্তু আমাদের কার সাথে, ওই তুষারের সঙ্গে বা বরফের সঙ্গে। তাহলে এখানে কিন্তু তোমরা একটা সিমিলির উদাহরণ পাচ্ছ, দেখো লাইক স্নো এনম্যাসড, এখানে একটা সিমিলির কিন্তু ইউজ করা হয়েছে, লাইক আছে বুঝতেই পারছো। তাহলে জাস্ট ইমাজিন দ্য ইমেজ, শীতের সকাল, হালকা রোদ উঠেছে, একটা পুকুর, সেই পুকুরের পাড়ে এত সুন্দর একটা গাছ, পুকুরের হালকা কম্পমান জলের ওপর গাছের ছায়া, এবং সেই পুকুরটা পুরো শাপলা ফুলে ভর্তি। এক অপূর্ব, একবারে অকল্পনীয় দৃশ্য ভেসে উঠবে আমাদের সামনে। ঠিক এইরকমই দৃশ্যের সাক্ষী আমাদের কবি ছিলেন তার শৈশবে। এরপর স্ট্যানজা 3-তে আসবো, তবে স্ট্যানজা 2 এর মেন থিমটা একটু লিখে নাও। স্ট্যানজা 2 অত্যন্ত সাধারণ এবং অত্যন্ত সহজ সরল একটা স্ট্যানজা। যে স্ট্যানজাটার মেন থিম কি হলো, মর্নিং সিন, সকালের দৃশ্য, তাই তো। দেখো পুরো স্ট্যানজাটায় তোমরা সকালের দৃশ্য দেখতে পেলে। সকালে কবি কি কি দেখেন তার বর্ণনা দিলেন। তাহলে মর্নিং সিন, SCENE, সিন। এরপর চলে আসছি আমরা সোজাসুজি আমাদের কবিতার থার্ড স্ট্যানজায়। থার্ড স্ট্যানজায় কি বলা হচ্ছে দেখো, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। কবি বলছেন আমি এই দৃশ্যটা বা এই গাছটাকে ভালোবাসি, নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এর মহিমার জন্য নয়, মানে গাছটার সৌন্দর্যের জন্য আমি এই গাছটাকে ভালোবাসি না। তাহলে থার্ড স্ট্যানজায় গিয়ে আমাদের কাছে রিভিল হচ্ছে
যেটা এতক্ষণ আমাদের কাছে মনে হচ্ছিল যে কবি ওই গাছটার স্মৃতিচারণ করছেন, বাট না, কবি বলছেন আমি ওই গাছটাকে তার মহিমার জন্য ভালোবাসি না। কেন ভালোবাসি? ডিয়ার ইজ দ্য ক্যাসিউরিনা টু মাই সোল। ওই ক্যাসিউরিনা গাছটা আমার হৃদয়ের কাছে এতটা প্রিয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, কারণ এর নিচে আমরা খেলা করেছি। দো ইয়ার্স মে রোল, যদিও বা অনেকগুলো বছর কেটে গেছে। তাহলে আজ কবি বহু বছর বাদ সেই ক্যাসিউরিনা ট্রিটার স্মৃতিচারণ করছে। এই প্রসঙ্গে তরু দত্তের আর একটুখানি ইতিহাস তোমাদের শুনিয়ে দিই। তরু দত্ত বাঙালি পরিবার এবং হিন্দু পরিবারের কন্যা ছিলেন। তবে তরু দত্তের বাবা এবং গোটা পরিবার পরবর্তীকালে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেন, অর্থাৎ খ্রিস্ট ধর্মে তারা দীক্ষিত হন এবং তারপর একটা সময় পর তারা ফ্রান্সে চলে আসেন। ফ্রান্স এবং ইটালির কয়েকটা জায়গায় তারা থাকা শুরু করেন, অর্থাৎ নিজের দেশ ছেড়ে তরু দত্ত চলে আসে ফ্রান্স। এবং সারপ্রাইজিংলি তরু দত্তই ছিল প্রথম ভারতীয় মহিলা যে ইউরোপে গিয়েছিল, মানে ইউরোপে পাকাপাকিভাবে বসবাস করা শুরু করেছিল, প্রথম ভারতীয় মহিলা। তাহলে এইবার আমরা বুঝতে পারছি কেন কবি স্মৃতিচারণ করছেন, কারণ শৈশবের দিনগুলোকে সেখানে ফেলে এসেছেন। যে তাই বলছেন যে ওই গাছের নিচে আমরা খেলা করেছি, যদিও বা অনেকগুলো বছর কেটে গেছে। তার মানে কবি অনেকগুলো বছর এই ক্যাসিউরিনা ট্রি থেকে দূরে আছেন। এরপর কি বলা হচ্ছে দেখো, ও সুইট কম্প্যানিয়ন্স, ও হে আমার মিষ্টি সঙ্গী। এবার দেখো কবি হঠাৎ করে সেই ক্যাসিউরিনা ট্রিকে উদ্দেশ্য করে বললেন। আমরা দেখেছিলাম যখন ফিগার অফ স্পিচ আমি পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে যখনই এইরকম কাউকে উদ্দেশ্য করে বলা হয়, যখন সে তোমার সামনে উপস্থিত থাকছে না, তাকে উদ্দেশ্য করে বলা হয়, তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এবং এই সেম অ্যাপোস্ট্রফি কেস কিন্তু তোমরা পেয়েছিলে কোথায়? ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পেয়েছিলে, ওই আমাদের ক্লাস 11-এর কবিতাটাতে, ঠিক আছে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে। তাহলে সেখানেও কিন্তু অ্যাপোস্ট্রফির ইউজ করা হয়েছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, কবির লেখনীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ডসওয়ার্থের রেফারেন্স পাচ্ছ, ওয়ার্ডসওয়ার্থের লেখনীর স্টাইল পাচ্ছ। এটা নিয়ে শেষে আমি একটা কথা বলবো যে কেন তার লেখনীর মধ্যে এত ওয়ার্ডসওয়ার্থের রেফারেন্স থাকছে। তাহলে কবি তার সেই গাছকে সম্ভাষণ করলেন, লাভড উইথ লাভ ইন্টেন্স, অর্থাৎ আমি তোমাকে ভালোবেসেছি। দেখো, লাভড উইথ লাভ ইন্টেন্স, আমি তোমাকে ভালোবেসেছি গভীর ভালোবাসা দিয়ে। অর্থাৎ সব ভালোবাসা কিন্তু এক হয় না, কিছু ভালোবাসা হয় সারফেস লেভেলের, আর কিছু ভালোবাসা হয় গভীর, ইন্টেন্স। তাহলে কবি বলছেন, ও হে আমার প্রিয় ক্যাসিউরিনা ট্রি, আমি তোমাকে ভালোবেসেছি গভীর ভালোবাসা দিয়ে। ফর ইওর সেক্স, তোমার জন্য। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, গাছটি আমার কাছে চিরকাল প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইওর ইমেজেস, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, তোমার ছবির সঙ্গে মিশে গিয়ে আমার স্মৃতিতে সেটা ভেসে উঠবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইজ, যতক্ষণ না উষ্ণ চোখের জল আমার চোখগুলোকে অন্ধ করে দেয়। দেখো, চোখগুলোকে অন্ধ করে দেয় মানে কবি বলতে চাইছেন যে ওহে ক্যাসিউরিনা ট্রি, তোমার স্মৃতিতে আমার স্মৃতিটা আবদ্ধ হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, মিশে যাবে। অর্থাৎ আমার শৈশবের দিনগুলো এবং তোমার উপস্থিতি, এই দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে, দুটো ইমেজ একত্রিত হয়ে যাবে, কারণ তোমার মধ্যেই, তোমার ছায়াতেই মিশে আছে আমার শৈশব। তাই তুমি এবং আমার শৈশব দুটো ব্লেন্ড হয়ে গেছে, এবং এই স্মৃতি কোনোদিন আমি ভুলবো না, আমার কাছে এভার লাস্টিং হবে এই মেমোরি, এবং আমি বারবার সেই স্মৃতি মনে করব। এবং আমার চোখ যখন জলে ভিজে আসবে, তখন হয়তো সেই স্মৃতিটা একটু আবছা হবে। যেমন চোখে জল এলে আমরা সবকিছু একটু আবছা দেখি, পুরানো দিনের কথা, হারানো বন্ধুর কথা, হারানো মানুষের কথা মনে পড়লে আমাদের চোখ যেমন মাঝের মধ্যে ভিজে আসে, তাই আমারও যখন চোখ ভিজে আসবে, একমাত্র তখনই হয়তো তুমি একটু ঝাপসা হবে, আদারওয়াইজ কখনো তুমি আমার স্মৃতি থেকে ঝাপসা হবে না। এরপর কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্যাট ডার্চ লাইক মারমার দ্যাট আই হিয়ার। এবার কবি হঠাৎ করে বলে উঠছেন, হোয়াট ইজ দ্যাট ডার্চ। আচ্ছা, ওই ডার্চ মানে হচ্ছে কি শোকার্ত গীতি, মানে কাইন্ড অফ এলিজি বলতে পারো। কবি বলছেন এই শোকার্ত গীতি কি? লাইক মারমার দ্যাট আই হিয়ার, যেটা বিড় করে ক্রমাগত বেজে উঠেছে বা বাজছে, যেটা আমি শুনতে পাচ্ছি।
তাহলে কবি হঠাৎ করে বললেন, আচ্ছা ওই শোকার্ত গানটা কি যেটা বীর বীর করে তুমি আওড়ে চলেছো, যেটা আমি শুনতে পাচ্ছি? লাইক দ্য সি ব্রেকিং অন সিঙ্গল বিচ। এবং এই যে মারমারটা, সেটাকে কবি তুলনা করেছেন সমুদ্রের সঙ্গে। যেমন করে সমুদ্র তার সিঙ্গল মানে হচ্ছে অমসৃণ যে তটভূমি বা নুড়ি, অর্থাৎ সমুদ্রের ঢেউ যেমন বারবার তার ওই নুড়ি পাথরময় তটের উপর ঝাঁপিয়ে পড়ে আর একটা শোকার্ত আওয়াজ দেয়, ঠিক তেমন শুনতে লাগছে তোমার এই আওয়াজটা। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা গাছের কান্না বা গাছের শোক। অ্যান্ড ইরি স্পিচ, একটা রহস্যময় বার্তা। তাহলে কবি এখানে গাছের শোক বলতে অ্যাকচুয়ালি কিন্তু গাছের শোকটার কথা বলছেন না, কবি তার শৈশবের শোকটার কথা বলছেন, যেটা তিনি হারিয়ে এসেছেন। এবং এটাকে তিনি ইরি অর্থাৎ রহস্যময় বলেছেন, কারণ ওই গাছটার মধ্যে কি আছে কবি হয়তো নিজেও জানেন না। মানে আমাদের প্রত্যেকেরই জীবনে দেখবে একটা সময় বা পেরিয়ে এসেছি আমরা, যেটার প্রতি আমরা এখনো কিন্তু প্রত্যেকে গভীরভাবে কিন্তু আগ্রহী হয়ে থাকি। কি কিসের টান বা কোন টানে আমরা বারবার সেখানে যাই সেটা আমরা নিজেরাও জানি না। কি এক রহস্যময় টান কবিকে বারবার ওই গাছটার নিচে ফিরিয়ে নিয়ে যায়। এরপর কি বলা হচ্ছে, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। হ্যাপলি মানে সম্ভবত, যেটা হয়তো বা পৌঁছে যাবে কোনো অজানা দেশে। আচ্ছা, পৌঁছে যাবে অজানা দেশে কেন? দেখো, হয়তো বা নয়, সার্টেনলি পৌঁছে যাবে, বা রাদার বলতে পারি পৌঁছে গেছে। কারণ এই গাছটার অবস্থান কোথায়? কলকাতায়। এখন কবি আছেন কোথায়? ফ্রান্সে। তাহলে কবি বলতে চাইলেন যে ওই গাছটার যে গান বা টান, সেটা পৌঁছে যাবে কোনো এক অজানা দেশে। অজানা দেশ কোনটা? ফ্রান্স। সবসময় মাথায় রাখবে, তোমার যেটা মাতৃভূমি সেটাই তোমার জানা, বাদ বাকি তুমি যেখানেই যাও, যতই বসবাস করো, সেই দেশ তোমার কাছে অজানাই থাকবে, আননোন সিটি হয়ে থাকবে। এবং এইখানেও কিন্তু একটা ওয়ার্ডসওয়ার্থে কবিতা আছে, যে কবিতাটার নাম হচ্ছে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, যেখানে কবি একবার জার্মানি ঘুরতে গেছিলেন ওয়ার্ডসওয়ার্থ, এবং সেই জার্মানিতে দাঁড়িয়ে কবি এই কবিতাটা লিখেছিলেন। মানে রাদার বলা যায় জার্মানি থেকে ফিরে এসেছিলেন যখন, তখন বলেছিলেন এই কবিতাটা লিখেছিলেন, জার্মানি থেকে ইংল্যান্ডে যখন ফিরে এসেছিলেন। আমরা বারবার দেখো, আমি বারবার বলছি, তরু দত্তের কবিতায় ওয়ার্ডসওয়ার্থের ইনফ্লুয়েন্স কিন্তু দেখা যাচ্ছে। তরু দত্ত বলে উঠলেন যে হয়তোবা সেই গান পৌঁছে যাবে কোনো অজানা দেশে। অ্যাকচুয়ালি এখানে অজানা বলতে তিনি এখন যেখানে রয়েছেন। এরপর কি হলো দেখো, তাহলে এখানে স্ট্যান্জা 3টা শেষ হলো। তাহলে স্ট্যান্জা 3তে কবি কি করলেন না, কবিতার নস্টালজিয়া অ্যান্ড ল্যামেন্ট এটাকে প্রেজেন্ট করলেন। তাহলে স্ট্যান্জা 3-র থিম কি হলো? নস্টালজিয়া অ্যান্ড ল্যামেন্ট। নস্টালজিয়া অ্যান্ড ল্যামেন্ট। নস্টালজিক হয়ে পড়লেন কবি, তার শৈশবের দিনের কথা আস্তে আস্তে আমাদের কাছে তিনি রিভিল করলেন, এবং ল্যামেন্ট বা শোক প্রকাশ করলেন। কেন শোক প্রকাশ করলেন? কারণ তিনি আজ সেই চাইলেই সেই জায়গায় আর পৌঁছাতে পারছেন না, তার সেই ক্যাসিউরিনা ট্রির জন্য তার মনে কষ্ট হচ্ছে। তাহলে স্ট্যান্জা 4 এটাও অত্যন্ত সহজ একটা জায়গা, যেখানে আমরা দেখতে পেলাম কবি তার শৈশবের স্মৃতিচারণ করছিলেন। এই স্ট্যান্জা 3-তে। এবার চলে আসছি আমরা স্ট্যান্জা 4-এ। স্ট্যান্জা 4-এ কি বলছে দেখো, স্ট্যান্জা 4 এবং 5টা খুব গুরুত্বপূর্ণ, যেখানে কবি তার স্মৃতির অন্দরে প্রবেশ করবেন। unknown yet well known to the eye of faith। কবি বলছেন অপরিচিত তবুও বিশ্বাসের চোখে পরিচিত। কেন অপরিচিত অথচ বিশ্বাসের চোখে পরিচিত কেন বলা হলো? অপরিচিত এই দেশ, এই শহর, কিন্তু তার বিশ্বাসের চোখ কোথায় আছে? তার বিশ্বাসের চোখ তার মাতৃভূমিতে আছে। অপরিচিত এই দেশটা, কিন্তু সুপরিচিত তার মাতৃভূমি। এখানে অপরিচিত বলতে যেখানে তিনি রয়েছেন, এবং সুপরিচিত বলতে যেটা তার বিশ্বাসের চোখে সুপরিচিত, যে জায়গাটা তিনি চোখ বুজে বিশ্বাস করে থাকতে পারতেন, সেটা হচ্ছে তার মাতৃভূমি। I have heard that wail far far away। আমি শুনেছি সেই কান্না দূর, বহু দূর থেকে। তাই তো, দেখো কবি আজ ফ্রান্সে রয়েছেন, কিন্তু এত দূর থেকেও সেই শৈশবের ফেলে আসা দিনগুলোর কান্না তিনি শুনতে পাচ্ছেন। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূরবর্তী ভূমিতে। অলরেডি আমরা বুঝে গেছি ডিস্ট্যান্ট ল্যান্ড বলতে কোনটাকে বুঝিয়েছি। বাই মেনি আ শেল্টার্ড বে, এক সুরক্ষিত উপসাগরের ধারে। হ্যাঁ,
ফ্রান্স উপসাগরের ধারে অবস্থিত, সেই কারণে বোঝানো হয়েছে যে সুরক্ষিত উপসাগরের ধারে। When slumbered in his cave the water wraith, যখন ঘুমিয়ে থাকে, স্লাম্বার্ড মানে হচ্ছে কি ঘুমানো, যখন ঘুমিয়ে থাকে ইন হিজ কেভ তার গুহায়, দ্য ওয়াটার রেথ, রেথ মানে হচ্ছে অ্যাকচুয়ালি জায়েন্ট বলতে পারো বা ভূত বলতে পারো, অর্থাৎ বোঝানো হয়েছে যখন জলদৈত্য ওয়াটার রেথ ঘুমিয়ে থাকে তার গুহায়, অর্থাৎ জলদৈত্য যখন ঘুমিয়ে থাকে তার গুহায়, আমি তখন বহু দূর দূরান্তের দেশ থেকেও শুনতে পাই সেই মারমার, যে মারমার ওই ক্যাসিউরিনা ট্রির ধ্বনিতে শুনতে পাওয়া যায়, সেই দুঃখ গান বা সেই শোকার্ত বার্তা আমি শুনতে পাই যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে। তাহলে এখানে জলদৈত্য কেন ব্যাপারটা বলা হলো? জলদৈত্য বলতে কবি কি বোঝাতে চাইলেন? জলদৈত্য বলতে অ্যাকচুয়ালি সমুদ্রকে বোঝাতে চাইলেন কবি, ঠিক আছে? কারণ সমুদ্রকে দৈত্য বা জায়েন্ট বলা হচ্ছে দানব, জলের মধ্যে সব থেকে বড় ফিগার হচ্ছে সমুদ্র, ওয়াটার বডির মধ্যে সব থেকে বড় ফিগার হচ্ছে সি, তো সেই কারণে সি কে জলদৈত্য বলা হলো। জলদৈত্য ঘুমিয়ে থাকে বা সমুদ্র কি ঘুমিয়ে থাকে? না, অর্থাৎ বোঝানো হচ্ছে সমুদ্রের ঢেউ যখন একটু হলে শান্ত থাকে, তখন কবি যেন এই সমুদ্রের ঢেউকে অতিক্রান্ত করে গিয়ে শুনতে পান তার সেই শৈশবের স্মৃতির দিনগুলোকে, শৈশবের স্মৃতির দিনগুলো, বা ওই ক্যাসিউরিনা ট্রিটা হয়তো বা তাদের অপেক্ষায় আজও ক্রন্দনরত, সেই ক্যাসিউরিনা ট্রিটার ক্রন্দন বা কান্নার আওয়াজ শুনতে পান কবি। তারপরে কি বলা হচ্ছে? and the waves gently kissed the classic shore, এবং এই সমুদ্রের ওয়েভস বা ঢেউ যখন জেন্টলি অর্থাৎ নম্রভাবে চুম্বন করে দ্য ক্লাসিক শোর। ক্লাসিক শোর বলতে কাকে বোঝানো হয়েছে এবং সেটাকে কেন ক্লাসিক বলা হলো? ক্লাসিক মানে হচ্ছে ঐতিহাসিক, শোর মানে তো আমরা সবাই জানি তটরেখা বা তীর। তাহলে যখন সমুদ্রের ঢেউ চুম্বন করে খুব জেন্টলি এই ঐতিহাসিক তটরেখাকে, ঐতিহাসিক তটরেখা কার বলা হয়েছে? তাকে পরের লাইনে বলা হচ্ছে ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি। ফ্রান্স এবং ইতালির ক্লাসিক শোরকে স্পর্শ করে। এবার আমাদের প্রশ্ন হলো যে এই ফ্রান্স এবং ইতালির সমুদ্র তটকে কেন ক্লাসিক বা ঐতিহাসিক বলা হলো? দেখো, ফ্রান্স এবং ইতালি লিটারেচারগত দিক থেকেই বলো, আর্টের দিক থেকেই বলো, কিংবা ফিলোসফি বা দর্শনের দিক থেকে বলো, সেই যুগে ভীষণভাবে প্রসিদ্ধ ছিল। তাই সেই জন্য এদের তটকে মানে অ্যাকচুয়ালি এই দেশগুলোকে ক্লাসিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি হিসেবে কবি গণ্য করেছেন। তাই এই সমস্ত দেশের সমুদ্র তটকে কবি ক্লাসিক শোর বলেছেন। এবার কি বলছে? beneath the moon when earth lay transit in a dreamless sun, যখন চাঁদের আলোয় পৃথিবী ট্রান্সিট অর্থাৎ আচ্ছন্ন থাকে, ড্রিমলেস সুন, সুইন যাকে বলি, দন্তস্ব হর্ষ হর্ষ দন্তন্য সুইন, অর্থাৎ যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন মোহ আচ্ছন্নতায় বা মোহচ্ছন্নতায়। এবার প্রশ্ন হলো, রাত্রিবেলা বলা হচ্ছে পৃথিবী আচ্ছন্ন থাকে, তার মানে ঘুমন্ত থাকে বোঝানো হচ্ছে, কিন্তু ড্রিমলেস কেন? কারণ ঘুমলেই তো মানুষ স্বপ্ন দেখে, মানে রাদার আমরা একটু স্বপ্ন বুঝি, যে কেউ স্বপ্ন দেখতে পারি সেটা আলাদা কথা, বাট নর্মালি তো আমরা ঘুমলে স্বপ্ন দেখি। কিন্তু এখানে একটা সাইন্টিফিক রিজনও আছে আবার, মানুষ কিন্তু গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পারে না, যেটা ডিপ লেভেল বা সাউন্ড স্লিপ হবে, সেখানে স্বপ্ন আসে না। স্বপ্ন আমাদের ঘুমের যেটা ইনিশিয়াল স্টেজ বা ওই সারফেস লেভেল বলা হয় সেখানে আসে। ডিপ ঘুমের মধ্যে আমাদের অবচেতন মন একরকম কাজ করা বন্ধ করে দেয়, অবচেতন মন কোনো রকম কাজ করে না। এটা যখন তোমরা পরবর্তীতে এডুকেশন নিয়ে যদি আরো পড়ো, পরবর্তী তারা যখন পড়বে তখন জানতে পারবে মনের বিভিন্ন বিভাগগুলো রয়েছে। তো সেই জায়গাতে তোমরা দেখতে পাবে যে মানুষের ঘুম যখন ডিপ হয় তখন স্বপ্ন আসে না। তাহলে এখানে ড্রিমলেস সুন শব্দটার দ্বারা কবি বোঝাতে চাইলেন যে গোটা দুনিয়াটা কতটা গভীর ঘুমে আচ্ছন্ন, এবং পাশাপাশি এটাও হিন্টস দিলেন যখন দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন তখন কবি জেগে আছেন, এবং তাকে জাগিয়ে রেখেছে কে বা কি? তার এই শৈশবের স্মৃতিগুলো। এরপর কি বলছে দেখো, অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রত্যেকবার সুর জেগে ওঠে, বিফোর মাইন ইনার ভিশন রোজ আ ফ্রম সাবলাইম, আমার অন্তর্দৃষ্টি থেকে এই স্বপ্নের মহান রূপটা ভেসে ওঠে। কোন স্বপ্ন?
দ্য মেমোরি অফ বাইগন চাইল্ডহুড ডেজ, অর্থাৎ কবির কেটে যাওয়া সেই শৈশবের দিনের স্মৃতিগুলো, যেগুলো তিনি কাটিয়েছেন তার ভাই এবং বোনেদের সঙ্গে। সেই সুন্দর স্মৃতির দিনগুলোর কথা কবির সামনে এক দৃশ্য হয়ে ভেসে ওঠে। তাই রাত্রিতে বোধহয় কবি ঘুমাতে পারেন না, তার চোখের সামনে সেই দৃশ্যগুলো বারবার ভেসে আসে। Thy form, O tree, as in my happy prime. তোমার রূপ হে গাছ যেন আমার সুখের শৈশবকাল। তাহলে ক্যাসিউরিনা ট্রিকে উদ্দেশ্য করে কবি বললেন যে ওহে ক্যাসিউরিনা ট্রি, তুমি আমার সেই সুখের শৈশবকালের স্মৃতিটাকে বহন করছো। আমি যখন তোমাকে দেখি তখন আমার সেই শৈশবকালের স্মৃতির কথাটা মনে পড়ে। দেখবে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা উপাদান থাকে, যে উপাদানটাকে লক্ষ্য করলে আমরা কিন্তু সেই শৈশবের দিনের কথাগুলো মনে করতে পারি। তাহলে ক্যাসিউরিনা ট্রি কবির কাছে সেই উপাদান যাকে দেখে কবি শৈশবের সুখময় স্মৃতিগুলোর কথা মনে পড়ে। আই স দি, আমি তোমায় দেখি, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজের প্রিয় মাতৃভূমিতে। আচ্ছা, ক্লাইম শব্দটা অ্যাকচুয়ালি ক্লাইমেট থেকে এসেছে। হ্যাঁ, তাহলে আমার প্রিয় জলবায়ু যদি আমরা বলবো না, এখানে কবি ক্লাইমেট বা ক্লাইম বলতে তার মাতৃভূমিকেই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, অর্থাৎ কবি বলছেন আমি যখন তোমাকে আমার মনের খাতায় বা স্মৃতির পাতায় আমার মাতৃভূমিতে দেখি বা তোমার কথা যখন কল্পনা করি, তখনই আমার মনে আমার শৈশবের বোন এবং ভাইয়ের সঙ্গে কাটানো স্মৃতিমধুর সুখের দিনগুলোর কথা মনে পড়ে। ওই ক্যাসিউলিনা ট্রি, তুমিই আমার কাছে সেই ইমেজ যেটা আমার শৈশবের স্মৃতিকে বহন করে। তাহলে স্ট্যাঞ্জা 4, এই স্ট্যাঞ্জা 4-এ কবি কিসের থিম তুলে ধরলেন? অর্থাৎ এই পুরো স্ট্যাঞ্জাটার থিম কি? মেমোরি ট্রান্সেন্ডিং ডিস্টেন্স, অর্থাৎ স্মৃতি যেটা দূরত্বকে অতিক্রম করে যায়। তাই তো কবি বসে আছেন আজ ফ্রান্সে এবং তার স্মৃতি ভেসে যাচ্ছে কলকাতার সেই প্রাচীন বাড়িতে। তাহলে এই স্ট্যাঞ্জা 4-এর থিম হলো মেমোরি ট্রান্সেন্ডিং ডিস্টেন্স, স্মৃতি দূরত্বকে অতিক্রম করে যাচ্ছে। স্ট্যাঞ্জা 5-এ কি বলা হচ্ছে দেখো, therefore I fain would consecrate a lay, therefore মানে সেই কারণে, কবি কি বলছেন? সেই কারণে I fain would consecrate, আমি সানন্দে বা আনন্দের সঙ্গে উৎসর্গ করছি। কনসিক্রেট মানে হচ্ছে কি উৎসর্গ করা বা নিবেদন করা, অর্থাৎ আমি আনন্দের সঙ্গে নিবেদন করছি আ লে, একটা গীতি কাব্য। আচ্ছা, লে মানে কি বলতে পারো? লিরিক পোয়েম। তোমরা এটাও সেই ক্লাস 11-এ পড়েছিলে, তোমাদের কবিতা ছিল ব্যাঙ্গল সেলার্স, যেটা একটা লিরিক পোয়েম ছিল, ছন্দ কবিতা। তাই কবি বলছেন আমি এই যে কবিতাটা লিখছি বা আমি এই যে পোয়েমটা লিখছি সেটা একটা লিরিক পোয়েম, এবং এই গীতি কাব্যটা আমি উপস্থাপন করছি ক্যাসিউরিনা ট্রি তোমার উদ্দেশ্যে। দেখবে লেখক বা লেখিকারা বিভিন্ন সময় তাদের লেখা কিন্তু কোনো ব্যক্তিকে বা কোনো একটা এন্টিটিকে উৎসর্গ করে থাকেন। আমাদের এই কবিতা তাহলে কবি উৎসর্গ করলেন কাকে? ক্যাসিউরিনা ট্রিকে। আনটু দাই অনার, তোমার সম্মানে, ট্রি beloved of those, হে গাছ প্রিয়তম ছিলে তুমি তাদের, who now is blessed sleep, যে এখন বা যারা এখন পবিত্র ঘুমে ঘুমিয়ে আছে। অর্থাৎ কবি বলছেন যে ওহে ট্রি, আমি এই কবিতা তোমার উদ্দেশ্যে নিবেদন করলাম, তুমি তাদের কাছে খুব প্রিয় একটা গাছ ছিলে যারা আজ শান্তির ঘুমে ঘুমিয়ে আছে। ইউলিসিস যখন পড়েছিলাম দেখেছিলাম আমরা সেখানে কবি ইউজ করেছিলেন ইটারনাল স্লিপ বা ইটারনাল পিস, এই জাতীয় কোনো একটা শব্দ ইউজ করেছিলেন যার অর্থ ছিল মৃত্যু। একইভাবে এই যে ব্লেসড স্লিপ শব্দটা প্রয়োগ করা হলো, এটারও অর্থ হলো মৃত্যু। এবং ইউলিসিস পড়া থেকে আমি বলেছিলাম যখন এই ধরনের কনসেপ্টকে ঘুরিয়ে বোঝানো হয় তখন তাকে বলা হয় ইউফিমিজম, ফিগার অফ স্পিচের ভাষায়। অর্থাৎ জীবনের কঠোর সত্যগুলোকে যখন রাউন্ড অ্যাবাউট ওয়েতে বা কিছুটা পোলাইট ওয়েতে প্রেজেন্ট করা হয় তখন তাকে বলা হয় ইউফিমিজম। তাহলে এখানে কবি ইউফিমিজমের প্রয়োগ করে অ্যাকচুয়ালি মৃত্যুকে বোঝাতে চাইলেন। বললেন যারা আজ মারা গেছে
তাদের কাছে তুমি প্রিয় ছিলে। ফর আই রিপোজ, চিরকালের জন্য তারা বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, যারা আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয় ছিল। অ্যালাস, কিন্তু হায়, ওয়ার দে, অর্থাৎ তারা এখন কোথায়? তাহলে এইবার আলটিমেটলি রিলেট করতে পারলাম তো। তাহলে কবিতাটা শেষমেশ কবি কাদের উদ্দেশ্যে বলছেন? তার বোন এবং ভাইয়ের উদ্দেশ্যে, যারা ইতিমধ্যে মারা গেছে। বলছে তাদের কাছে তুমি প্রিয় ছিলে, কিন্তু আজ তারা কোথায়? Mayst thou be numbered when my days are done. দেখো এইখানে কবিতার নর্মাল যেটা বাক্যের স্ট্রাকচার সেটা নষ্ট হয়েছে। এখানে কবি উল্টো স্ট্রাকচার ইউজ করেছেন, যাকে বলা হয় ইনভার্সন, বা আরো ভালো ভাষায় বললে হাইপার ব্যাটন বলা হয়। ইনভার্সন করেছেন, অর্থাৎ নর্মাল স্ট্রাকচারটাকে কবি উল্টো করেছেন। নর্মাল স্ট্রাকচার কেমন হওয়া উচিত ছিল? দাও মাস্ট বি আননাম্বার্ড, এরকম হওয়া উচিত ছিল। ঠিক আছে, দাও মাস্ট বি, বা সরি, দাও মেস্ট বি আননাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান। তাহলে এই কবিতার দ্বারা বা এই লাইনটার দ্বারা কবি কি বলতে চাইলেন? তুমি যেন গণ্য হও যেদিন আমার দিন ফুরাবে। অর্থাৎ কবি বলছেন আমি যেদিন মারা যাব, যেদিন আমি থাকবো না, সেদিন যেন লোকেরা তোমাকে মনে রাখে। গণ্য হও তুমি একটা স্মৃতির অন্যতম এলিমেন্ট হিসাবে আমার অনুপস্থিতিতে। এই প্রসঙ্গে ওই যে একটা গান আছে না, দেখো তো, এই গানগুলো বলি না আমি বরাবর চলে যায়। কি গানটা ছিল জানো? ওই যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাবো না এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি ছিঁচে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তাহলে মানে গানে কি বলা হচ্ছে? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, অর্থাৎ একদিন আমাদের সবাইকে এই বাট বা এই ভূমি ছেড়ে চলে যেতে হবে। একদিন আমাদেরও পায়ের চিহ্ন পড়বে না, আর কবিও সেটা মানেন, কবিও সেটা জানেন। তাই বলছে যেদিন এই ভূমে আমি আর বেঁচে থাকবো না, যেদিন এই মাটিতে আমার পায়ের চিহ্ন পড়বে না, আমাকে হয়তো বা কেউ নাও মনে রাখতে পারে, কিন্তু আমি চাই তোমাকে যেন সবাই মনে রাখে। তুমি যেন গণ্য হও একটা অন্যতম এন্টিটি হিসাবে। এবং সেটা হবে কিভাবে? কিভাবে হবে দেখো কি বলছেন কবি? উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল। অমর গাছেদের মাঝে তুমিও অমর হয়ে থাকো, ঠিক যেমন বড়োডেলের গাছেরা থাকে। এইবার আসছি আসল রেফারেন্স। এই বড়োডেলের গাছ কি? বড়োডেলের গাছ কি? বড়োডেল বলা হচ্ছে ইজ আ সিনিক ভ্যালি, একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক একটা উপত্যকা, ঠিক আছে, যেটা ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে অবস্থিত। এবার মনে রেখো ওয়ার্ডসওয়ার্থ ছিলেন লেক পোয়েট। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এদেরকে লেক পোয়েট বলা হতো। এই লেক ডিস্ট্রিক্টে বসবাস করতেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এই সমস্ত কবিরা। এইবার ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা রয়েছে, সেই কবিতার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমরা দেখছি, দাঁড়াও। কবিতার নামটা হচ্ছে ইউ ট্রিজ বলে একটা কবিতা রয়েছে। অ্যাকচুয়ালি এই বড়োডেল হচ্ছে একটা স্থান যেখানে এই ইউ ট্রিজ জন্মায়। বিশ্বাস করা হয় ইন লিটারেচার ইউ ট্রিজ কি না, এটা একটা অমর গাছ যেটা বছরের পর বছর বাঁচে, ইমমর্টালিটি আছে এর মধ্যে একটা। তাহলে কবিও কিন্তু দেখো ওয়ার্ডসওয়ার্থের সেই ইউ ট্রিজ কবিতার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছেন, এবং সেই ইউ ট্রি কবিতায় কবি বড়োডেলের কথা বলেছিলেন ওয়ার্ডসওয়ার্থ, এবং সেই বড়োডেল লেকে মানে লেক সিটি বা ইংল্যান্ডের যে লেক ডিস্ট্রিক্ট, সেখানকার যে বড়োডেল ভ্যালি বা উপত্যকা, সেই ভ্যালির কথা উল্লেখ করলেন আমাদের কবি তরু দত্ত।
তাহলে তরু দত্ত তার গোটা লাইফে ওয়ার্ডসওয়ার্থের ছাপ ভীষণভাবে ফলো করেছিলেন এবং সব সময় চেয়েছিলেন তার লেখনীর মধ্যে ওয়ার্ডসওয়ার্থের ছাপ থাকুক। তাই দেখতে পাচ্ছ গোটা কবিতায় ওয়ার্ডসওয়ার্থের ছাপ ভরে ভরে রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ এই বড়ডেলের নাম উল্লেখ করে ইউট্রিজ কবিতাটা লিখেছিলেন। তাই কবিও বলছেন যে আমি চাই তুমি বড়ডেলের যে গাছ বা ইউট্রি তার মতো তুমিও অমর হও। Under whose awful branches lingered pale fear, trembling hope, and death the skeleton, and time the shadow. এবার এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার ভয়ঙ্কর গাছের নিচে। আচ্ছা, অফুল মানে আমরা জানি, সরি ডালের নিচে, ভয়ঙ্কর অফুল মানে আমরা জানি, কিন্তু এখানে মনে রেখো এখানে অফুল শব্দটা ভয়ঙ্কর অর্থে কবি ব্যবহার করেননি। অফুল বলতে এখানে কবি একটু অন্য রকম ভাবে ইউজ করেছেন, অ ইন্সপায়ারিং, যেটা নট ব্যাড, যারা ইন্সপায়ার করে, অফুল শব্দটাকে কবি অ ইন্সপায়ারিং হিসেবে ব্যবহার করেছেন, যারা ইন্সপায়ার করছে কবিকে। তাই এর ইন্সপায়ারিং গাছের নিচে লিঙ্গার্ড পেল ফিয়ার, সেখানে আজও ঘুরে বেড়ায়, লিঙ্গার্ড মানে দীর্ঘকাল থাকা, অর্থাৎ সেখানে আজও ঘুরে বেড়ায় পেল ফিয়ার, বিবর্ণতা, ভয়। ভয়কে কবি বিবর্ণ বলেছেন কারণ আমরা জানি ভয় পেলে মানুষের শরীর বিবর্ণ হয়। ট্রেমব্লিং হোপ, যেখানে আজও কম্পমান আশা আছে। দেখো এই শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি অক্সিমোরনে প্রয়োগ করা হয়েছে। হোপ মানে কি একটা পজিটিভ থট, কিন্তু তাকে ট্রেমব্লিং বলা হচ্ছে, কম্পমান। তাহলে নিশ্চয়ই দুটো আলাদা আলাদা কনসেপ্টকে এক জায়গায় একত্রিত করা হলো, ট্রেমব্লিং হোপ। তাহলে এটা একটা অক্সিমোরন। তাহলে ট্রেমব্লিং হোপ কেন বলা হয়েছে? হোপ ইজ প্রেজেন্ট, অর্থাৎ আশা সেখানে আছে, বাট ইট ইজ আনসার্টেন, অনিশ্চিত। কবি নিশ্চিত নন, কবি নিশ্চিত নন তিনি পারবেন কিনা এই ক্যাসিউরিনা ট্রিকে অমর করে যেতে, তিনি নিশ্চিত নন। তাই তিনি এই আশাটাকে ট্রেমব্লিং হোপ বলেছেন। এবং ওইখানি দেখো ডেথকে কবি স্কেলিটন বলেছেন। স্কেলিটন মানে কঙ্কাল, মৃত্যুকে কঙ্কাল বলেছেন। এখানে মৃত্যুকে অ্যাকচুয়ালি পার্সনিফাই করা হয়েছে। অ্যান্ড টাইম দ্য শ্যাডোজ, এবং সেখানে রয়েছে সময়ের অন্ধকার ছায়া। খুব সুন্দরভাবে শব্দটা প্রয়োগ করলেন, টাইম দ্য শ্যাডোজ, সময়ের অন্ধকার ছায়া। দেখো বাবা, সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা ইনট্যাঞ্জিবল, অধরা, যাকে ধরে রাখা যায় না, যেটা ফেডিং, এভার ফেডিং, ক্রমাগত কমতে থাকে, ডিকে, যেটা অবক্ষয়কে ডেকে আনে, অ্যান্ড মর্টালিটি, মৃত্যুকে ডেকে আনে। এখানে অ্যালিউশন ইউজ করা হয়েছে শেক্সপিয়ারের কবিতায়। শেক্সপিয়ার এবং কিটস এদের দুজনের কবিতাতেই এইরকম রেফারেন্স পাওয়া যায়। অ্যালিউশন মানে আমি বলেছিলাম যখন কোনো কিছু রেফারেন্স নেওয়া হয়, ঠিক আছে। তো এখানে কিটস এবং শেক্সপিয়ারের কবিতায় অ্যালিউশন নেওয়া হয়েছে। তোমাদেরই ক্লাস 12 এর প্রিভিয়াস সিলেবাসে সনেট 18 বলে একটা কবিতা ছিল। তো সেই সনেট 18-এ ওখানে কিন্তু শেক্সপিয়ার লিখেছিলেন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস, প্রত্যেক সুন্দর থেকে সুন্দরতম জিনিস একদিন হারিয়ে যায়, উইথ নেচার চেঞ্জিং কোর্স অর অফ আ সাডেন, মানে প্রকৃতির নিয়মই অথবা হঠাৎ করে, মানে সময়ের সাথে সব কিছু একদিন হারিয়ে যায়। তাহলে শেক্সপিয়ারের সেই কনসেপ্টকেই আমাদের কবি তরু দত্ত যেন হায়ার করলেন বা ধার করলেন। আর একটু আগেও ওই যে তিনি যে গাছটাকে অমর করে যাব বলছেন, এটাও কিন্তু শেক্সপিয়ারের কনসেপ্ট, ওই সনেট 18-এরই কনসেপ্ট। সনেট 18-এর শেষ দুটো লাইনে কবি বলছেন তিনি তার বন্ধুকে অমর করে যাবেন তার কবিতার মাধ্যমে। তাই তিনি বলছেন, so long as men can breathe or eyes can see, so long lives these and these gives life to thee. যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন চোখ দেখবে, ততদিন এটা তোমাকে প্রাণ দেবে, এটা বলতে কবিতাটা, এবং ততদিন তুমি বেঁচে থাকবে। এক্স্যাক্টলি তাই, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে বা সৃষ্টির মাধ্যমে কত কিছু অমর হয়ে থেকে যায়। তাই কবিও চাইছেন তার এই কবিতার মাধ্যমে তার প্রিয় ক্যাসিউরিনা ট্রিকে অমর করে যেতে। কবির যে হোপ সেটা ট্রেমব্লিং ছিল বা সেটা কম্পমান ছিল, সেদিন কবি জানতেন না তিনি পারবেন কিনা, কিন্তু আজ আমরা জানি কবি পেরেছেন, তার প্রিয় ক্যাসিউরিনা ট্রিটাকে তিনি অমর করতে পেরেছেন। এরপর কি বলা হচ্ছে দেখো,
দ্যাট উড দাই বিউটি ফেইন, তোমার সৌন্দর্যকে সানন্দে কি করবে, ফেইন রিহার্স, পুনরাবৃত্ত করবে। অর্থাৎ আমার এই কবিতা তোমার সৌন্দর্যকে বারবার ফিরিয়ে আনবে। একদম এক্স্যাক্টলি শেক্সপিয়ারের কনসেপ্ট। শেক্সপিয়ার ঠিক এই কথাটাই বলছেন। দেখো, শেক্সপিয়ার কবিতা লিখে গেছেন আজ থেকে প্রায় 400-450 বছর আগে, কিন্তু ওই সনেট 18 তোমরা যতবার পড়বে সেখানে কবি তার বন্ধুর অপরূপ সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন, অ্যাজ আ ইয়ং ম্যান হিসেবে দেখিয়েছেন। আমরা 400-450 বছর পর ওই কবিতাটা যখন পড়বো তখনই কিন্তু কবির বন্ধুকে আমরা ইয়ং বলেই পাবো। আমরা কি কবির বর্ণনা দেখে কবির বন্ধুকে বুড়ো বলে কনসেপ্ট করবো কি? করবো না। সেই ইয়ং বলেই কিন্তু তার কনসেপ্টটা গড়ে তুলবো। তার মানে কবি তার বন্ধুর সৌন্দর্যটাকে অমর করে দিয়ে গেলেন তার কবিতার মাধ্যমে। দেখো, আমাদের কবিও তাই বলছেন, এই কবিতার মাধ্যমে তোমার সৌন্দর্য বারবার ফিরে ফিরে আসবে, রিহার্স হবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়নস কার্স, তবু ভালোবাসা রক্ষা করবে, মানে আমার ভালোবাসা রক্ষা করবে তোমাকে ভুলে যাওয়ার অভিশাপ থেকে। অবলিভিয়ন মানে হচ্ছে গিয়ে বিস্মৃতি বা ভুলে যাওয়া। অর্থাৎ ভুলে যাওয়াটা তো মানুষের জন্য অভিশাপ, বা যে কোনো কিছুর জন্য অভিশাপ। মানুষকে মনে রাখবে, এটা তো একটা আশীর্বাদ। ভুলে যাওয়াটা তো অভিশাপ। আমরা কি কেউ চাই, আমাদের কাছে কি কেউ এটা কাঙ্ক্ষিত যে আমাকে লোক ভুলে যাক? আমরা কখনোই সেটা আকাঙ্ক্ষা করতে পারি না। তাই কবি বলছেন, আমার ভালোবাসা, তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেটা আমার বিশ্বাস তোমাকে ভুলে যাওয়ার অভিশাপ থেকে দূরে রাখবে। তার মানে আমার এই কবিতার মাধ্যমে লোকজন তোমাকে মনে রাখবে। আমার এই ভালোবাসাটা আমার কবিতার মাধ্যমে ফুটে উঠবে লোকজনের কাছে, এবং আমার ভালোবাসার মধ্য দিয়ে এই দুনিয়ার মানুষ তোমাকে মনে রাখবে। তাহলে পুরো কবিতাটা জুড়ে কবি স্মৃতিচারণ করলেন শৈশবে, এবং দেখালেন যে কিভাবে শৈশবের স্মৃতি বারবার আমাদের কাছে নাড়া দিয়ে যায়। এটাও ঠিক একটা, দেখো, একদম এক্স্যাক্টলি একটা গানের মাধ্যমে প্রকাশ করা যায়। পুরো কবিতা যেটা পড়লে সেই কবিতার থিম প্রকাশ পাচ্ছে দেখো এই গানে। গানের লিরিক্সটা শুনুন। পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। দেখো, কবির জীবনে মুছে যাওয়া দিন, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথেও বাঁধে, যেন ক্যাসুরিনা ট্রির পদ এক হয়ে গেছে, কবির পদ এক হয়ে গেছে। দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। তাই তো? তাহলে দেখো, মানে কত সুন্দরভাবে যেন মনে হচ্ছে এই গানটা যেন রচনা হয়েছে কবিতাটার জন্য। ক্যাসিউরিনা ট্রি রয়ে গেছে সেই কলকাতায়, কবি পৌঁছে গেছেন ফ্রান্সে। দুজনার পথ আলাদা হয়ে গেছে। মুছে যাওয়া স্মৃতিগুলো কবিকে বারবার পিছু ডাকে।
আর তার জন্যই আজ সুদূর ফ্রান্সে বসেও কবি পৌঁছে যান তার মাতৃভূমি কলকাতার সেই ক্যাসিউরিনা ট্রি তলায়।